আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং 400 কোটি টাকা খরচে 3 বছরের মধ্যে দেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রফতানির সম্ভাবনা। চীনের কৃত্রিম চামড়ার কারণে দাম কমছে মন্তব্য। Primacy in build. German technology. Bangladesh's first Thermex rod. Salam Steel Thermex. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের প্রধান এবং অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, দল নিষিদ্ধ নয়। লন্ডনে একটি বিশেষ সাক্ষাৎকারে অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনুস। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনুসের সঙ্গে। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দেশে কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং সরকারের বর্তমান কাজগুলো কি তা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলটি নিয়ে এখন বিতর্ক আছে। তারা মানুষ হত্যা করেছে। গত 10 মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আমরা বলছি তাদের বিচার হোক, সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক। রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে তারা ফিরে যাবে। রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে 5 মাস বয়সী থেকে শুরু করে 5 বা 7 বছর বয়সীও ছিল। সবাই কিশোর। প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছে 35,000 শিশু। এই প্রজন্ম ভয়াবহ রাগ নিয়ে বড় হচ্ছে। মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণ পোষণ কে দেবে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অধ্যাপক ইউনুস বলেন মোদি সরকারের নীতিই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যাতে এমন কোনো কথা না বলেন যাতে বাংলাদেশ অশান্ত হয়। অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধ রাখেনি ভারত। এখনো শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই,
ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সমাধান বা ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে ইতিবাচক কিছু হবে বলেই তার প্রত্যাশা। চ্যানেল আইকে তিনি জানিয়েছেন, ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি যে কোনো সময় নির্বাচন হতে পারে। দেখুন রাহুল রায় রিপোর্টে। বৃদ্ধ, নারী, পুরুষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলার পরপরই এ নিয়ে আলোচনা শুরু হয়। গুরুত্ব পায় বিএনপির অসন্তুষ্টির কথা। তবে লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণের পর আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। জনমনে প্রশ্ন ওঠে, তবে কি দেশের এমন ইস্যুর সমাধান লন্ডনেই হবে? অনেক কিছু হইতে পারে, সমাধানও হইতে পারে, ব্যবধানও হইতে পারে না। তা আমাদের সাথে চেয়ারম্যান একটা মত বিনিময় করছেন, আমরা বলছি যে ঠিক আছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত অবশ্যই সমান করা ভালো। এটা শুভেচ্ছার মধ্যেও শেষ হইতে পারে, রাজনৈতিক আলোচনার মধ্যেও হইতে পারে, অনেক রকমই হইতে পারে। বিএনপির ওজন পরিমাপ করে উনি যদি একটা সমাধানের পথের প্রস্তাব দিতেও পারে। বৈঠকে ইতিবাচক কিছু হবে বলেই মনে করছেন বিএনপির এই নেতা। আমি ভাবছি পজিটিভলি, ঠিক আছে, মানুষও ভাবছি পজিটিভ। সেটা পজিটিভটা তো হবে এই দুজনের মধ্যে আলোচনা হবে। যদি জনস্বার্থে, গণতন্ত্রের সাথে, নির্বাচনের স্বার্থে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে কোনো কথা বলেন, তাহলে তো সমাধানের পথটা বেরিয়ে আসে। ক্ষমতা বলে বা অধিকার বলেই আমরা চেয়ারম্যানকে দিয়ে গেছি। অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত উনি নেবেন, ওনার মুখ থেকে আমাদের কাছে আসলে, প্রকাশিত হলে সেটা আমরা অনুসরণ করবো, বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট থাকব। এখন প্রধান উপদেষ্টা যা বলে আসবেন, সেটা আবার বাইডনের পর যদি ওনার প্রিয় যদি পাল্টায় দেয়, বা ওই আসিফ যদি পাল্টে দেয়, অথবা আসিফ নজরুল যদি পাল্টায় দেয়, সেটা উনি পারবেন কিনা সেটা তো জানি না। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আলোচনার মাধ্যমে ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়েও নির্বাচন হতে পারে। যদি একটা মাঝামাঝি হয়, সেটা যদি জনগণ দ্বারা সমর্থিত হয়, সেখানে আমরাই বা এই দুনিয়া বসে থাকবো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আশেপাশের দেশগুলোতে প্রতিদিন যে পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, সে তুলনায় বাংলাদেশে আক্রান্তের হার কম। সেজন্য আতঙ্কগ্রস্ত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শনি রোববারের মধ্যেই সারা দেশে সব হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। রিপোর্টে আরও জানাচ্ছেন লায়লা নওশিন। প্রায় 5 বছর আগে সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে যে কোভিড-19-এর আবির্ভাব ঘটেছিল, 2025 সালের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আবারও আগমন সেই করোনা ভাইরাসের। ওমিক্রনের 2টি সাব ভ্যারিয়েন্টে বছরের শুরু থেকেই আক্রান্ত হচ্ছিল অল্প বিস্তর মানুষ। তবে জুন মাসে দেশে আক্রান্তের পরিমাণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেবল জুন মাসে আক্রান্ত হয়েছেন 54 জন। আক্রান্তের হার 12 থেকে 13% মধ্যে থাকায় জনগণকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। তবে করোনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে যে কিট স্বল্পতা রয়েছে তা দ্রুতই নিরসন হবে বলে জানায় অধিদপ্তর। অলরেডি 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো। এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড প্রস্তুত করে ফেলবো ইনশাল্লাহ। মহাপরিচালক জানান, কোভিড চিকিৎসার জন্য অবস্থা ভেদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা টিকা নিয়েছেন তাদেরকে বুস্টার ডোজ ও যারা এখনো নেননি তাদের দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
সাভারে স্থানান্তরিত ট্যানারিগুলো পুরোপুরি আন্তর্জাতিক মান বা কমপ্লায়েন্স না হয় ইউরোপ আমেরিকায় চামড়া রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন 400 কোটি টাকা খরচ করলে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রপ্তানি সম্ভব। চীনের তৈরি সস্তা কৃত্রিম চামড়ার পণ্যের কারণেও বাংলাদেশের চামড়া বিদেশে খুব বেশি দাম পায় না বলে জানান খাত সংশ্লিষ্টরা। পরাগাজীবের রিপোর্ট। কয়েক বছর আগে ঢাকার হাজারীবাগের ট্যানারি কারখানার বেশিরভাগই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, ওই কারখানাগুলো এখনও পুরোপুরি আন্তর্জাতিক মানের হয়ে না ওঠায় উন্নত দেশগুলোতে চামড়া রপ্তানির সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। আমাদের এইখানে যে ট্যানারিগুলো কমপ্লায়েন্ট হওয়ার কথা, সেই কমপ্লায়েন্টগুলো আমরা ঠিকমতো করতে পারিনি, যার কারণে দেখা গেছে যে কাঙ্ক্ষিত দাম আমরা পাচ্ছি না। চীনের নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমরা আমাদের পণ্যগুলো কম দামে বিক্রি করছি, অথচ আমরা কিন্তু কমপ্লায়েন্ট বায়ার কিন্তু অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে। আমরা LWG সনদ না পাওয়ার কারণে তারা আমাদের থেকে চামড়া কিনছে না। এটি নিশ্চিত করলে বাংলাদেশের চামড়া রপ্তানিতে বড় সফলতা আসবে বলে মনে করেন তিনি। সব মিলে যদি 400 কোটি টাকা এখানে বিনিয়োগ করে, তাহলে আমি তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আমি এটা নিশ্চিত করতে পারি এবং ট্যানারিগুলো আপনার সার্টিফাইড হতে পারি। আমরা আগামী 2-3 বছরের ভিতরে কিন্তু $5 বিলিয়ন অর্থাৎ 50,000 কোটি টাকারও অধিক আমরা আয় করতে সক্ষম হব। এইখানে আমাদের যে যদি ট্যানারিগুলো সার্টিফাইড হতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চামড়ার চাহিদা কমে যাওয়ার আরেকটি বড় কারণ বাজারে কৃত্রিম চামড়াজাত পণ্যের জনপ্রিয়তা। চায়না কিন্তু বিশাল বাজার নিয়েছে আর্টিফিশিয়াল লেদার দ্বারা। তো এখন রিয়েল লেদারটা কিন্তু মানে আপনার অ্যাটলিস্ট এটা আপনার ধ্বংসের প্রায়। চায়না এখন যেটা করতেছে লাস্ট 10 ইয়ার্স আপনি ধরেন আর্টিফিশিয়াল লেদার দ্বারা মানি ব্যাগ, ওয়ালেট, ভ্যানিটি ব্যাগ, শু যা বলেন আপনি 15,000 টাকার জুতা এবং শু 3,000-এ দিচ্ছে, 2500-তে দেয়। তবে ভালো চামড়ার চাহিদা কখনোই শেষ হয়ে যাবে না বলেও মনে করেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ঘিরে সহিংসতায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জরুরি অবস্থার কারফিউ, কয়েকশো বিক্ষোভকারী গ্রেফতার। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। সিরাজগঞ্জে শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাচারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে অপ্রীতিকর ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রিয় দর্শক, সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্টটি। 8 জুন একজন দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে গেটে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে কাস্টোডিয়ান সহ কাছারি বাড়ির অন্য কর্মচারীরা মিলে দর্শনার্থীকে অফিসের মধ্যে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনায় ওই দিন রাতেই অভিভাবক ও স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বর্তমানে কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ হয়েছে। থানায় একটি মামলা হয়েছে, যা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ঘটনায় আজকে কাস্টোডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পঞ্চম দিনের মতো অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এদিকে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা এবং আংশিক কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ক্যারেন ব্যাস জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এটি মাত্র 1 বর্গমাইল এলাকার জন্য জারি করা হয়েছে। এর আগে গোটা শহরে 23টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর এবং আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষোভে 4000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিক্ষোভকে কেন্দ্র করে গণগ্রেফতারে এ পর্যন্ত 200-রও বেশি মানুষকে আটক করা হয়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহায় সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র এইশা মার্ডার কর্মফল। সানি সারোয়ার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। নারী কেন্দ্রিক গল্পের সিনেমাটি পছন্দ করছেন দর্শকরা। বিস্তারিত সুলতানা হিমু রিপোর্টে। কে খুনি, কেনই বা করা হলো খুন? যেই খুনের রহস্য ভেদ করতে রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন, এমনই এক খুনের ঘটনাকে উপজীব্য করে এগিয়েছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা এইশা মার্ডার কর্মফল। আর মুক্তির পরই দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে চলচ্চিত্রটি। বিশেষ করে নারী দর্শকরা সিনেমাটিকে এগিয়ে রাখছেন দেখার তালিকায়। মেয়েদেরকে নিয়ে কথা, ইয়ং জেনারেশনদের নিয়ে কথা, স্কুলের বাচ্চাদের নিয়ে কথা, কেন দেখবে না? খুবই ভালো হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব হলে এসে মুভিটা দেখার জন্য। উই আর জাস্ট নট আ শো পিস, উই শুড ডু অ্যান্ড আওয়ার ইন্ডাস্ট্রি শুড শো লাইক দিস টাইপ অফ মুভিজ। রোমান্টিক কিলার। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় গল্পের মুখ্য ভূমিকায় রয়েছেন আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ। এইশা মার্ডার সিনেমার সিকুয়েল আনতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শকের সারিতে থাকা পুরুষরা। এই ছবিটা দেখাতে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মেয়ের একটা যে রেসপেক্ট, এই রেসপেক্টটা দেওয়া উচিত। আশা করব ভবিষ্যতে এটা আরো কয়েকটা সিকুয়েলও বের হবে। নারী অবলা জাত, এটা আর বলা যাবে না। আমরা এই সিনেমার আমরা 2 পর্ব চাচ্ছি। এত বড় একটা সাহস করেছেন যে এরকম একটা গল্পে একটা লিড ক্যারেক্টারে একটা নারীকে নিয়েছেন এবং সেটা আবার ঈদে রিলিজ করার সাহস করেছেন। কিছু নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে একটা বড় দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বাস সিনেমার কলাকুশলীদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলেও বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক। অন্যান্য বছরে প্রতিমন করলা 1 থেকে 1,500 টাকা বিক্রি হলেও চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলায় প্রায় বছর জুড়েই নানান জাতের সবজি চাষ হয়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক চাষ করেন করলা। বিশেষ প্রযুক্তিতে এই করলা চাষ করে গত কয়েক বছর ধরে বেশ লাভবান হয়ে আসছেন কৃষক। চলতি মৌসুমে ক্ষেতের করলা যখন বাজারে সরবরাহ শুরু হয়েছে তখন দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষক। কোনো সময় 1000-1200, কোনো দিন 700-800 এরকম বেচা কিনা হচ্ছে। আমাদের এই নতুন কাটা চলতেছে, প্রথম 1 কাটা দিছি, এই কাটায় মানে বিঘে প্রতি 4 মণ 5 মণ করে হচ্ছে। 1000-এর নিচে আসলে বাঁচছে না। জনধন দিয়ে সার মাটি দিয়ে ওষুধপাতি দিয়ে কিনে আমাকে কিছু থাকতো না। করলা চাষকে লাভজনক করে তুলতে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। করলার ফলনে কৃষক খুব খুশি, কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছেন না। করলার দাম বর্তমানে খুবই কম। এই জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিদেশি সবজি রপ্তানি করার জন্য উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে যশোরে প্রায় 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 250 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমনির দুটি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতেও জনস্বাস্থ্য। জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ বিপর্যয় রোধে খালগুলো দখল এবং দূষণমুক্তর দাবি জানিয়েছে স্থানীয়রা। বরাদ্দ পেলে খাল সংস্কারের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। দেখে মনে হবে না এটি কোনো খাল। এই খালে এক সময় ছিল স্বচ্ছ পানি প্রবাহ, চলতো পালতোলা নৌকা। বর্ষায় শহরের বর্ষণ এবং আশপাশের নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এই খাল। কালের পালা বদলে দখল আর দূষণে সরু নালায় পরিণত হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল। খালের বেশিরভাগ অংশ দখল করে নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, রয়েছে বহুতল ভবনও। আজকে যেখানে 10 হাত, কালকে 12 হাত, ওদের খাল এখন একেবারে ড্রেনের মতো হয়ে গেছে। এই যে খালটা এখন সাম্পান চলতো, নৌকা চলতো, এখান থেকে আমাদের মালামাল ক্যারিং করতো চাঁদপুর, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায়। এই বরট হয়ে যাওয়ার কারণে নৌকা চলতে পারে না এবং খালে পানি নিষ্কাশন হইতেছে না। বাজার কিংবা বাসাবাড়ি স্থানীয় সব ময়লা আবর্জনা ফেলা হয় এই খালে। পানি প্রবাহ বন্ধ হওয়ায় বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়তে হয় স্থানীয়দের। এই অবৈধ স্থাপনাগুলো উঠে ফেলানো দরকার, প্লাস আর এই খালের যে আপনার জ্যাম যে জন্য হয় সেগুলো পরিষ্কার করা দরকার। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল পুনঃখননে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শ্যানবাগ এবং বেগমগঞ্জ মিলে অবৈধ স্থাপনার তালিকা করেছে এবং উচ্ছেদ নোটিশ সৃজন করেছে। তাহলে এই অংশটা অন্তত আমাদের দখলমুক্ত হবে। দখলমুক্ত হলে নদীর খালের যে স্বাভাবিক প্রবাহ সেটাও স্বাভাবিক থাকবে। বর্ষায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালে পানি প্রবাহ ফেরাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর অন্যতম জনপ্রিয় একটি মডেল সিগাল, যা সম্প্রতি ডলফিন সার্ফ নাম দিয়ে এটি ইউরোপের বাজারে ছাড়া হয়েছে। এটি দাম সেখানে পড়বে প্রায় 18,000 পাউন্ড। বৈদ্যুতিক গাড়ি হিসেবে পশ্চিমা বাজারের জন্য সস্তা। BYD ইতিমধ্যেই চীনের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 2 বছর আগে থেকে ইউরোপীয় বাজারে প্রবেশের পর থেকে BYD বেশ দ্রুত তাদের বাজার সম্প্রসারণে সক্ষমতার পরিচয় দিয়েছে। এমনকি 2024 সালে BYD যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের টেসলা ব্র্যান্ডকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, বাংলাদেশিদের হজ কোটা অপরিবর্তিত রেখে সৌদি সরকারের 2026 সালের সময়সীমা ঘোষণা, হারিয়ে যাওয়া 5 জনের মধ্যে 4 হাজির সন্ধান। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ নগরীর ধোপাখলার বাসিন্দা হোসনে আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর ঘাগড়া দাঁড়িয়া কান্দা গ্রামে নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হোসনে আরা সাংবাদিক ফারজানা রূপার মা ও শাকিল আহমেদের শাশুড়ি। জানাজায় অংশ নিতে তাদের কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ থেকে হজ যাত্রীর কোটা অব্যাহত রেখে 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। এবছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনা শীর্ষে আছে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। এদিকে চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 জন হাজির মধ্যে 4 জনের সন্ধান পাওয়া গেছে। প্রিয় দর্শক, মক্কা থেকে আরো জানাচ্ছেন MY আলাউদ্দিন। চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর হারিয়ে যাওয়া MD নুরুল ইসলাম মন্ডল, MD হাফিজুর রহমান, খন্দকার হুমায়ুন কবিরকে জীবিত এবং ATM খায়রুল মন্ডলকে স্থানীয় হাসপাতালে মৃত অবস্থায় শনাক্ত করে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এছাড়া MD আব্দুল আজিজ এর খবর এখনো পাওয়া যায়নি।
এদিকে হজ শেষ না হতেই 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। 12 অক্টোবর হজ চুক্তি, 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীদের ফ্লাইট শুরু হবে। গতকাল হাবের সাথে যৌথ বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা। এবছর যেসব ট্রাভেল এজেন্সি অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 26 সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন। নিবন্ধন কবে হবে, বাড়ি ভাড়া কবে করতে হবে, ফার্স্ট ফ্লাইট 18 এপ্রিল। সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের 2026 সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। এজেন্সি তাদের পারফরমেন্স নট গুড এবং আমরা তাদের কারণে বিব্রত অবস্থায় পড়েছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইন কোঅপারেশন উইথ হাব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাব প্রেসিডেন্ট। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, কথা বলে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগামী 26 সালে হজটা যেন সুন্দরভাবে হয় সেই চেষ্টা অব্যাহত রেখে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। হজ পালন করতে এসে আজ আরো একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জন, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে এই খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে রয়েছে দুটো জনপ্রিয় খেলা, ফুটবল এবং ক্রিকেট। শুরুতেই ফুটবল। ভিনিসিয়াসের দেওয়া একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে 2026 সালে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল ব্রাজিল। একই গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার সাথে 10 জন নিয়ে 1-1 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। সাও পাওলোতে ম্যাচের 44 মিনিটে ম্যাথিসিয়াসের অ্যাসিস্টে ব্রাজিলের জন্য জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের বাকিটা সময় কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ব্যতিক্রমী আয়োজনে খেলোয়াড়দের গাছের চারা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ পাকুন্দিয়া। প্রাণবন্ত আয়োজনে পরিবেশ সচেতনতার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সহ সংশ্লিষ্টরা। খেলা শেষে প্রত্যেককে 2টি করে গাছের চারা দেয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। আশেপাশে দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং 400 কোটি টাকা খরচে 3 বছরের মধ্যে দেশ থেকে 50,000 কোটি টাকার চামড়া রপ্তানির সম্ভাবনা। চীনের কৃত্রিম চামড়ার কারণে দাম কমছে মন্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।